পেঁয়াজের দাম বাড়ছিল রকেটের গতিতে, কিন্তু দাম কমার গতি অনেকটাই ঠেলাগাড়ির মতো। এরই মধ্যে মরার উপর খড়ার ঘায়ের মতো সাওয়ার হয়েছে চাল, ভোজ্য তেল আর সবজির দাম। এদিকে গত কয়েক মাস ধরে আদা রসুনের দামেও বাড়তির দিকে। বলা যায় বাজারে ক্রমাগত চাপে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। অর্থনীতির স্বাভাবিক নিয়ম হলো পণ্যের সরবরাহ কমলে দাম বাড়ে আর সরবরাহ বাড়লে দাম কমে। সেই হিসেবে বর্তমান বাজারে একমাত্র পেঁয়াজ ছাড়া আর অন্য কোনো পণ্যের ঘাটতি নেই বললেই চলে। কিন্তু তাহলে প্রশ্ন হলো, এই দাম বাড়া দাম কমানো যায় না কেন? আর কেন অর্থনীতির সাধারণ নিয়ম আমাদের দেশের বাজারগুলোতে খুব একটা খাটে না? আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু দামের লাগাম কার হাতে। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টার সাথে আছি আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দেবো তাদের সাথে। আমার ডান পাশে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন সিবিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্বাগত আপনাকেও। একই সঙ্গে স্বাগত জানাতে চাই IRF এর সাবেক সভাপতি সুলতান মাহমুদকে। এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক অতিথি, তিনি চট্টগ্রাম পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক SM নিজামুদ্দিন। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাদের চারজনকে নিয়ে এই আলোচনা শুরু করতে প্রশ্নে যাবার আগে দর্শকদের জানিয়ে রাখি, এই আলোচনায় আপনারা আপনাদেরকে যোগ করে নিতে পারেন। সেক্ষেত্রে পর্দায় দেখানো ফোন নম্বরটিতে ফোন দিয়ে আপনি আপনার সুস্পষ্ট প্রশ্নটি রাখতে পারেন এই আলোচনায়। আমি যেতে চাই আমাদের স্টুডিওর গেস্টদের কাছে। গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে শুরু করতে চাই। আমরা দেখছি নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাহাজে বলেন, বিমানে বলেন, পেঁয়াজ নিয়ে আসা হচ্ছে। লাভের আশায় কৃষককে আমরা দেখতে পাচ্ছি অপরিপক্ক পেঁয়াজ ক্ষেত থেকে তুলে নিয়ে আসছেন। কিন্তু তারপরও দিন শেষে আমরা যা দেখছি, কোনো ক্ষেত্রেই আসলে দামের লাগামটা পরানো যাচ্ছে না। কেন পরানো যাচ্ছে না? আপনার বিশ্লেষণটা কি? আপনি যেভাবে আসলে অনুষ্ঠানটি শুরু করছিলেন সেখানে আসলে এটির সূত্র রয়েছে। বাজারের লাগাম বা যদি আমি মূল্যের লাগাম বলি, এটা বাজারের হাতেই, এবং সেটার মানে স্বাভাবিক নিয়মে সেটার সূত্রপাত হচ্ছে বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় সরবরাহ রয়েছে কিনা। দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এই মুহূর্তে বাজারে পেঁয়াজের ভয়াবহ সংকট চলছে। সুতরাং এই সংকটকে যদি আমদানি দিয়ে হোক, উৎপাদন দিয়ে হোক, সরবরাহ না করে যদি এই ঘাটতি না মেটানো যায়, তাহলে এই অস্থিরতা থাকবেই। এবং এই অস্থিরতার ভিতরে বিভিন্ন রকমের প্রবণতা আপনি দেখতে পাবেন। একদিকে দেখবেন যে অপরিপক্ক পেঁয়াজ আসছে, অন্যদিকে দেখবেন যে কৃষককে রাতে মাঠে পাহারা দিতে হচ্ছে তার পেঁয়াজ যাতে না চুরি হয়ে যায়। অন্যদিকে উচ্চ মূল্যের দিকে তাকিয়ে নতুন পেঁয়াজ যারা যাবেন তারা আবার পেঁয়াজের বীজ খুঁজছেন, সেখানেও পাওয়া যাচ্ছে না। সে পেঁয়াজের বীজেরও অস্বাভাবিক দাম। এবং এর সঙ্গে যেটা জড়িত হয়েছে পেঁয়াজের বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতি এবং অস্বাভাবিক মুনাফা, বা যদি বলি অতি মুনাফা বা ভোক্তার অতি ক্ষতির জায়গাটিকে ব্যবহার করে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এর অংশ তো এর এক ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এর বিপরীতে গিয়ে আমরা যদি সময় মতো আমদানি করে কিছুটা হলেও সংকট সমাধানের চেষ্টা করেছিও আমরা কিছু, আমি বলছি না যে উদ্যোগগুলো যেগুলো নিয়েছে, আমি বলবো যে এক ধরনের চেষ্টা রয়েছে। কিন্তু বলতে হবে যে পরিমাণ সরবরাহ দরকার তার তুলনায় যে পরিমাণ এসছে এর ভিতরে, সেটি আসলে খুবই কম এই দিক থেকে। দেখুন, আমাদের প্রতিদিন পেঁয়াজ দরকার হয় প্রায় 6,500 মেট্রিক টনের মতো। এর ভিতরে বিমানে যে পেঁয়াজ এসছে, যেটিকে আমরা এই মুহূর্তে অনেক সময় বলে থাকি যে পেঁয়াজ বিমানে উঠে গেছে, পেঁয়াজ নেমেছে, কিন্তু মনে রাখতে হবে যে পরিমাণ পেঁয়াজ এসছে সেটি মাত্র হলো সব মিলে এটির পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে 145 মেট্রিক টন। আমাদের প্রতিদিন পেঁয়াজ লাগে 6,500 মেট্রিক টন, 6,500 মেট্রিক টন আমাদের পেঁয়াজ লাগে। মাত্র 3% পেঁয়াজ এসছে আমাদের দৈনিক চাহিদা। সুতরাং ওই পেঁয়াজ দিয়ে আপনি এই বাজারের চাহিদা মেটানোর কথা ভাবতে পারেন না। মন্ত্রীও বলছেন যে পেঁয়াজ আসছে বিমানে করে, সেটা তো কস্ট ইফেক্টিভ হবে না, সেটা তো বাজারে কিন্তু 200 টাকার কাছাকাছি থাকবে দাম। তারপরেও আমি যেটা বলতে পারি যে সরকারের এই উদ্যোগটা হয়তো যৌক্তিক এই অর্থে যে বাড়তি দামে কিনে সরকার ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে শুধু ঢাকায় না, ঢাকায়ও বিস্তৃত করেছেন, অন্যান্য জেলাগুলিতেও বিস্তৃত আকারে দেওয়ার চেষ্টা করছেন। কিছুটা সরকারের জায়গা থেকে কিছুটা এটা মেটানোর চেষ্টা করছেন। কিন্তু এই উদ্যোগগুলো কখনোই বাজারকে প্রভাবিত করার উদ্যোগ না। এগুলো হলো নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষকে সরকার কিছুটা স্বস্তি দিচ্ছেন। কিন্তু বাজার প্রভাবিত করবার মতো যে উদ্যোগ
আমাদের যে পরিমাণ সরবরাহ দরকার সেই পরিমাণ সরবরাহ আসলে এখন নেই। এই জায়গাটা জানতে চাই, আপনি বলছেন যে এই যে পেঁয়াজগুলো আনা হচ্ছে, পাশাপাশি আমরা বাণিজ্য মন্ত্রীর বক্তব্য যেটা শুনছি সে জায়গা থেকে তিনি বলছেন যে বড় বড় যারা ইনভেস্টররা রয়েছেন, যেমন সিটি, এস আলমের কথা বলা হচ্ছে, মেঘনা গ্রুপের কথা বলছেন, তাদেরও পেঁয়াজ চলে আসবে, 10 দিনের মধ্যে পেঁয়াজ চলে আসবে। আবার বলা হচ্ছে ঠিক একই সময় কৃষকের পেঁয়াজ উঠেও আসবে ক্ষেত থেকে। সেই জায়গা থেকে যদি বাইরে থেকে বড় বড় চালানগুলো চলে আসে এবং পেঁয়াজের কৃষকের পেঁয়াজটা যদি ক্ষেত থেকে চলে আসে, সেই জায়গা থেকে কৃষককে কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হবে নাকি দাম টাম কমে আসলে যে কৃষক দাম পাবে? আমি যতটুকু জানি যে এ পর্যন্ত প্রায় 1,10,000 মেট্রিক টন পেঁয়াজের জন্য এলসি খোলা হয়েছে, কিন্তু সেটাও যতটুকু জানি যে এলসি গুলো অনুযায়ী আসলে শিপমেন্ট হবে কিনা, নাকি ধাপে ধাপে হবে, সেটা নিয়েও খুব পরিষ্কার অবস্থান না। আবার এটাও জানি না যে কি মূল্যে এই এলসি গুলো খোলা হচ্ছে। আমাদের হিসেবে আসলে এই এলসি গুলোর মূল্য কোনোভাবেই $800 বা পার মেট্রিক টনের বেশি হওয়ার কথা না, বা কোনো কোনো ক্ষেত্রে আরও কম, 450-500 মেট্রিক টনও রয়েছে। সুতরাং সেদিক থেকে কম মূল্যে পেঁয়াজগুলো আসার কথা। কিন্তু আপনি যেটি বলছিলেন যে আমাদের অভ্যন্তরীণ পেঁয়াজ যদি বাজারে আসে তাহলেও কি পরিস্থিতিটি স্বাভাবিক পর্যায়ে যাবে কিনা? দেখুন, আমাদের দেশে যে পেঁয়াজটি হয় সেটা যে অঞ্চলগুলোতে, উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলোতে হয়, এটি কিন্তু ধাপে ধাপে বাজারে আসতে শুরু করে, একবারে কিন্তু এই পেঁয়াজগুলো আসবে না। আপনি ডিসেম্বরের মাসে হয়তো নওগাঁ, রাজশাহীর পেঁয়াজ পাবেন, আরও একটু সামনে এইগুলো হয়তো আপনি ফরিদপুর অঞ্চল, রাজবাড়ী অঞ্চলের পেঁয়াজ পাবেন। সুতরাং আপনি একবারে সব পেঁয়াজ কিন্তু বাজারে আসবে না। আবার মনে রাখা দরকার, এই উচ্চ মূল্যের কারণে আবার এক ধরনের যারা বিক্রেতা, তাদের আবার টেন্ডেন্সি তৈরি হবে যে এক্ষুনি না বিক্রি করে একটু ওয়েট করে দেখি আরও মূল্য পাওয়া যায় কিনা। ফলে যেটি বলতে চাচ্ছি সেটা হলো যে দেশীয় পেঁয়াজ আসলেও আমাদের আরও আমদানি প্রয়োজন রয়েছে। এমনকি ওই আমদানি দিয়ে হলেও আমার ধারণা যে অভ্যন্তরীণ যারা বিক্রেতা তারা ক্ষতিগ্রস্ত হবেন না। জি, আমি একটু সুলতান মাহমুদ আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। সেক্ষেত্রে দেখছি আমরা যে আজকে বাণিজ্য মন্ত্রী কথা বলছেন, সে কথাটা তিনি এইটা স্পষ্ট করছেন, একসঙ্গে বাণিজ্য বসেছিলেন, শিল্প বসেছিলেন, খাদ্য বসেছিলেন। সেই জায়গা থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের যে বক্তব্যটা, মেসেজটা এসেছে, তারা বলছেন যে ব্যবসায়ীদের একটা অসৎ সিন্ডিকেট হয়েছে, যে সিন্ডিকেটের কারণে আসলে এই ঘটনাটি ঘটে গেছে। সেই জায়গা থেকে তিনি বলছেন, আবার এই কথাও বলছেন যে ব্যবসায়ীদেরকে যদি চাপ দেওয়া হয় তাহলে বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে যাবে। এর অর্থ কি এটা দাঁড়ায় কিনা যে একেবারে বাজার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই, যে একদম চাপ দিলেই সব কিছু বাজার থেকে ব্যবসায়ীরা উঠে নিতে পারেন? ধন্যবাদ। আপনি শুরুতেই যে কথাগুলো বলছিলেন যে লাগামটা কার হাতে, আপনি সেই জায়গাটাতেই ফিরে এসেছেন। বিষয়টি হলো যে এই জায়গাটাতে দেখতে হবে যে আমার খুব ভালো লাগছে যে একজন সাবেক বাণিজ্য সচিব আজকের অনুষ্ঠানে আছেন। তিনি ঘটনা চক্রে এখন ভোক্তাদের যে সংগঠন সেটিরও সভাপতি, ক্যাবের সভাপতি তিনি আছেন। তো আমি এই জায়গাটাতে বলতে চাই যে আসলে যে ব্যবসায়ীরা যেটা বলছেন, ব্যবসায়ীদের উপরে যে আতঙ্কগ্রস্ত, আমি তো মনে হয়েছে যে কমার্স মিনিস্টার সে অনেকটা আতঙ্কিত অবস্থায় আছেন, কারণ উনি নিজেও এক সময় ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে ছিলেন। উনি ব্যবসায়ীরা কি করতে পারেন কি পারেন না সেটি জানেন। তবে সুখের খবর এটি, আতঙ্কিত হওয়ার, কেন উনি আতঙ্কিত হলেন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ ব্যবসায়ী সংগঠনে আগে যারা নেতৃত্ব দিতেন, তারা যেভাবে ব্যবসায়ী সংগঠনগুলো পরিচালনা করতেন, সেই আগের ব্যবসায়ী সংগঠন এবং বর্তমান ব্যবসায়ীদের সংগঠনের মধ্যে বিশাল একটি তফাৎ রয়েছে। কেন তফাৎ রয়েছে? এই ব্যবসায়ী সংগঠন যারা এখন পরিচালনা করছেন, বিভিন্ন একেবারে অ্যাপেক্স বডি থেকে শুরু করে জেলা পর্যায়ের চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো একেবারেই সরকারের সহযোগী সংগঠনের ভূমিকায় আছে। তাদেরকে ভয় পাওয়া বা তাদেরকে নিয়ে শঙ্কা করার কোনো কারণ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু একটি জায়গার কারণে কিন্তু আজকে এই যে আমি বলবো যে অস্থিরতা কাটছে না, সেটি কিন্তু সরকারের দ্বৈত বক্তব্যের কারণেই কিন্তু আজকে এই অবস্থা বিরাজ করছে। কেমন দ্বৈত বক্তব্য? একদিকে সরকার বলছে যে পেঁয়াজ আসছে, আমদানি করা হচ্ছে, বড় বড় 3টি গ্রুপকে যারা কখনোই পেঁয়াজের ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন না তাদেরকে ইনভলভ করেছেন, যারা পেঁয়াজের ব্যবসা দীর্ঘদিন করেছেন তাদেরকে এড়িয়ে যাদেরকে দিয়ে ব্যবসা এখন পেঁয়াজ আপনি বিমানে বলেন জাহাজে বলেন আনছে, তারা এসে কাদেরকে দেবে? তারা এসে তাদের পেঁয়াজগুলো বলছে টিসিবিকে দেবে। কত % পেঁয়াজের এলসি খোলা হয়েছে, কত % অনুমোদন নেওয়া হয়েছে, এবং যে এলসি খোলা হয়েছে তার কতটুকু পেঁয়াজ আসছে, এটি একটি জায়গা। আরেকটি জায়গা হলো যে আপনি বলছেন যে পেঁয়াজ আনছে এবং আনা হচ্ছে, ব্যবসায়ীদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, তারাও এলসি খুলেছে। আরেকটি জায়গায় বলছেন যে 10 দিনের মধ্যে পেঁয়াজ চলে আসবে। এক হচ্ছে
বাজারে দেশের পেঁয়াজ 10 দিনের ভিতরে বাজারে চলে আসবে। আর একটা হলো আপনি এলসি করতে বলছেন, তো যারা বড় ব্যবসায়ী আপনি তাদেরকে বলেছেন পেঁয়াজ আনতে, তারা পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কেন বাজারে আনবে? এনে তার দায়টা কে নেবে? যেটা খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে বাজারে যে পরিমাণ সরবরাহ এবং যে চাহিদার যে জায়গাটা, সেই জায়গাতে আপনি যে পেঁয়াজ এখন বাজারে যতটুকু প্রত্যেক দিনের যে ডিমান্ড এবং যে সাপ্লাই, আপনি এখন গিয়ে দেখবেন যে মাঝখানে যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হলো, ম্যাজিস্ট্রেট বিভিন্ন দোকানে গেল, তার ফলে কি হয়েছে? যারা প্রকৃত পেঁয়াজের ব্যবসায়ী তারা কিন্তু হাত গুটিয়ে বসেছিলেন। এখন তারা হাত গুটিয়ে বসে ফেলার কারণেই কিন্তু এই পেঁয়াজের সংকটটা তৈরি হলো। আবার যখন যে উদ্যোগটার কথা আপনি বলছেন, মুখে বলছেন, সেটি ইমপ্লিমেন্টেশনে যান নাই, যে কারণে কিন্তু আজকে এই অবস্থাটার এই যে থামাতে হচ্ছে। আমি একটু ফাঁকা যখন কথাগুলো বলছিলেন সেই জায়গাগুলো অনেক কিছুই আমি নিজামুদ্দিনের কাছে হয়তো স্পষ্ট হতে পারবো, সেই জায়গা থেকে নিজামুদ্দিনের কাছে যেতে চাই। নিজামুদ্দিন, আপনি শুনছিলেন আলোচনা এই প্রসঙ্গগুলো, সেই জায়গাতে আপনার কাছে জানতে চাই যে বাজারে তো ধরেন এক পেঁয়াজ বাজার ছাড়া অন্য কোনো যে ভোগ্যপণ্যগুলো আছে সবগুলোর খুব একটা সংকট আছে বা অভাব আছে সেটা বলা যায় না, এমন কোনো তথ্য আমরা পাইনি। সেক্ষেত্রে সবগুলোর দাম কেন বাড়তির দিকে? আমরা দেখছি ভোজ্য তেলের দাম কিছুটা বাড়তির দিকে, চিকন চালের দাম কিছুটা বাড়তির দিকে। এই প্রসঙ্গটা জানতে চাইবো। পাশাপাশি এটাও সামনে আসছে যে বড় বড় 3টি প্রতিষ্ঠান এই পেঁয়াজ আমদানি বলেন, এই ভোগ্যপণ্য আমদানি বিষয়গুলোতে ঢুকে পড়েছে বা সরকারের আহ্বানে তারা আসছে। এই বিষয়টিকে আপনার ব্যবসায়ীরা কীভাবে দেখেন? নিজামুদ্দিন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের যমুনা টিভিকে আজকে আমাকে টক শোতে আনার জন্য। আসলে আমরা যেটা চিন্তা ভাবনা আপনারা বলতেছেন, আমার পূর্ববর্তী যারা বলছে, আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে বর্তমান যে অবস্থা, আমি কিছুদিন আগে এটিএন নিউজে একটা টক শোতে বসছিলাম, আমি বলছিলাম যে আমাদেরকে আমাদের দেশে এখানে যে ইম্পোর্টার যে ইম্পোর্ট করছে এটা বারবার বলছে, কিন্তু ওই দিক দিয়ে আবার আমরা একটা সার্কুলেশন শুনতেছি যে আমাদের বড় বড় কিছু ব্যবসায়ী যেমন তারা ইম্পোর্ট করছে, প্রচুর এই পেঁয়াজ ইম্পোর্ট করছে, কিন্তু এই পেঁয়াজগুলো মার্কেটে গত অক্টোবর বলছে, তো অক্টোবর নভেম্বর গেল কিন্তু মার্কেটে পেঁয়াজ আসলো না। হঠাৎ গত সপ্তাহ থেকে বিমানে পেঁয়াজ আসলো, এটাই দেখা গেল। কিন্তু আসলে প্রকৃত যে মার্কেটে যে পেঁয়াজ, এই পেঁয়াজ তো মার্কেটে আমরা শর্ট খুব কম দেখি। আমরা আমাদের এলাকায় আমাদের ব্যবসা বাণিজ্য পাহাড়তলি, বৃহৎ চট্টগ্রাম এই মার্কেটের মধ্যে পাহাড়তলি মার্কেটও, এখানে কিন্তু প্রচুর আমরা সব সময় দেখি যে মার্কেটের পেঁয়াজ আছে, সব কিছু আছে, কিন্তু মার্কেটটা দিন দিন বাড়ে। এখানে একটা আমাদের বিশাল ভিতর মধ্যক্ষেত্রে একটা কারসাজি আছে এবং সরকারের এই ডিপার্টমেন্টে যারা আছে তাদের কিছু কথাবার্তার বা ধারণায়ও অনেক কিছু আমাদের মধ্যে দিয়ে যারা আছে তারা এটাকে স্বার্থসিদ্ধি করবার একটা পরিকল্পনা করে নিয়ে গেছে। আর দ্বিতীয় হলো যে আদার যে জিনিসগুলো বিশেষ করে আমরা এখানে খাদ্যের মার্কেটের মধ্যে চাউলের মার্কেট বা চিনি এই ধরনের তেল ভোজ্যপণ্য এইসব মার্কেট আছে। তো এখান থেকে চাউলটা বিশেষ করে আমাদের চট্টগ্রামে চাউলটা আসে যে নর্থ বেঙ্গল থেকে, পুরা নর্থ বেঙ্গল, রংপুর, দিনাজপুর, নওগাঁ, শেরপুর, জামালপুর, এসব সাইড থেকে। তো এসব সাইড থেকে আমাদের এখানে আমার এই মার্কেটে প্রায় ডেলি 100 গাড়ির উপরে চাউল ডেলি আসে। 100 গাড়ির উপরে মানে 5000 টনের উপরে চাউল এখানে আসে। তো এই চাউলগুলো আমরা এখানে যখনই আসে মার্কেট, এখন চাউলের মার্কেটটা একদম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই ছিল, কোনো রকমের অসুবিধার সম্মুখীন ছিল না। হঠাৎ করে গত পেঁয়াজের মার্কেটের সাথে সাথে দেখলাম যে চাউলের মার্কেটটা বাড়তে শুরু করলো, এটা 300-400 টাকা করে পার বস্তায় পার ব্যাগে বাড়ে গেল। তো এটা আমরা যখন নর্থ বেঙ্গল জিজ্ঞাসা করতেছি যে এই মুহূর্তেটা হলো যে আমাদের পুরো ধানের মৌসুম, আমন ধানের মৌসুম, এখন কেন চাউলের মার্কেট বাড়বে? এটা তো বাড়ার কথা নয়। আমরা যখন মহিলাদের প্রশ্ন করি তখন তারা বলে যে ধানের বাজারটা বেশি, কিন্তু ধানের বাজারটা যে চাউলটার দাম বাড়ছে এটা তো এখনকার দাম না, ধানটা হলো যে গত সিজনের দাম। এগুলো তাদের প্রচুর দাম তাদের কাছে স্টক আছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের বাড়ার কোনো অবকাশ আমাদের কাছে একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নটা দিতে চাই, তারপরে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা টেবিলে আবার ফিরবো। গোলাম রহমান, দর্শক প্রশ্নটি করুন আপনার। হ্যালো, জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি দিনাজপুর ফুলবাড়ি থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান বলতেছি। জি, আচ্ছা, বাংলাদেশে তো একটা সংগঠন আছে না, যারা আসলে
পেঁয়াজের আসলে বর্তমানে চাহিদা কেমন, ভবিষ্যতে হলো পেঁয়াজ কোথা থেকে মানে আমদানি করা হবে, এগুলো তো সব একটা হিসাব আছে। জি। তো হিসাব সরকার বলতেছে কথায় কথায় যে হচ্ছে অমুক সিন্ডিকেট তমুক সিন্ডিকেট, বিরোধী দল, আসলে এসব কথা ভেবে আসলে পাল্টাই দিচ্ছে তার সরকার। ঘটনা হচ্ছে যে এই সংগঠনটা কি আগে জানতো না যে এই যে পেঁয়াজ কোথা থেকে আসবে, কেমন করে আসবে আগে থেকে? এটা কি তার কি সিন্ডিকেটের দোহাই দিচ্ছে, না আসলে সরকার হচ্ছে আসলে নিজেই এই সিন্ডিকেট? জি, জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। গোলাম রহমান, সম্ভবত তিনি ডাটাবেজের কথা প্রসঙ্গে উল্লেখ করলেন যে আসলে সরকারের কি কোনো ডাটাবেজ নেই। আমরা গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে দেখছি যে যেই পেঁয়াজের যে পরিসংখ্যানটা আছে সেটা নিয়েও বলা হয় যে বিভ্রান্তিমূলক, কারণ সেখানে দেখা যায় যে পরিসংখ্যান ব্যুরো এক ধরনের ডাটা দিচ্ছে, একদিক থেকে টিসিবি এক ধরনের ডাটা দিচ্ছে। সেই জায়গা থেকে অনেক জায়গায় অনেক গণমাধ্যমের রিপোর্ট আসছে যে এক ধরনের গোলমেলে আছে। বিষয়টা কি কীরকম আপনার কাছে একটু জানতে চাইব। স্ট্যাটিস্টিক্সের বিশেষ করে আমার মনে হয় যে আমদানির যে তথ্য জি, গণমাধ্যমে আসছে বা বিভিন্ন কর্তৃপক্ষ বলছে, জি, এটার মধ্যে বোধহয় একটা বড় ধরনের ফারাক আছে, এবং সেই জন্যে সংকটটা আরো ঘনীভূত হচ্ছে। পেঁয়াজের দাম বাড়া শুরু হয় কেন এটা আমরা সবাই জানি। ভারত প্রথমে দাম বাড়ালো, এক্সপোর্ট প্রাইস বাড়ালো $400 বা তার কাছাকাছি থেকে 850, 500-র বেশি ডলার, হ্যাঁ 300 থেকে 850 নিয়ে গিয়েছে তারা। 300 থেকে $850 বা $52 এরকম কিছু করলো মিনিমাম প্রাইস। জি, তারপরে এটা বোধ হয় মানে সেপ্টেম্বর মাসের 13 তারিখে, সেপ্টেম্বর 13 তারিখে। এবং 29 তারিখে পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে রাইট। দিল। ভারত থেকে প্রতিদিন গড়ে, মানে এক্সাক্ট ফিগার না, 2,500 থেকে 3,000 টন পেঁয়াজ আমদানি হতো। তো এটা আর কি আমাদের মোট চাহিদার প্রায় 50%। আর আমাদের পেঁয়াজ আমদানির পুরোটাই ভারত থেকে, প্রায় পুরোটাই ভারত থেকে আসে, কারণ পেঁয়াজ পচনশীল পণ্য এবং ভারত নিকটবর্তী দেশ, 2-3 দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করা সম্ভব। এখন সরকার কি করলো? আমরা এখন পোস্টমর্টম করছি আওতে। অবশ্যই। সরকার কি করলো? সরকার বলল যে আমাদের সরকারের একটা বেসিক ফিলসফি হলো ব্যবসায়ী ব্যবসা করবে, সরকার ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবে, পরিবেশ সৃষ্টি করবে। জি, সরকার এই নীতিতে আস্থাবান থেকে প্রথম করলো কি, এলসি মার্জিন কমালো, রেট অফ ইন্টারেস্ট কমালো, এবং বলল সর্বাত্মক সহযোগিতা দিবে। ইজিপ্ট থেকে, মায়ানমার থেকে, মিশর, আর অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি যারা পেঁয়াজের ব্যবসায়ী তারা শুরু করলো। মায়ানমার আবার দাম বাড়াই দিল। আবার মায়ানমারের যে কোয়ালিটির পেঁয়াজ সেটা খুব অধিক পচনশীল, জি। সেই জন্য ব্যবসায়ীরা, মানে এই ঘটনাগুলো সবই ঘটলো গোলাম রহমান। সেক্ষেত্রে তো বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা দায়িত্বে ছিলেন, না, আমি TCB একটা ছিলেন, বলছি, ক্যাব আমি- ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছিলেন, বাণিজ্য ছিল, শিল্প ছিল, কৃষি ছিল, কে কি করলো? না আপনি এটা কি করলো ওইটাতে যে সেই আসছি। postmortem-এ জানতে চাচ্ছি। সেই জায়গাতে আসছি। তখন যেহেতু আমদানি প্রত্যাশিত পরিমাণ হচ্ছে না, তখন সরকার বলল কি, তিনটি বোধহয় বড় বিজনেস গ্রুপকে বলল যারা ভোগ্য পণ্যের ব্যবসা করে কিন্তু পেঁয়াজের ব্যবসা করে না, জি। তাদেরকে বলল যে আপনারা বড় পরিমাণ, বড় চালানের জি। পেঁয়াজ আমদানি করেন। এইটা বোধহয় অক্টোবর মাসের মাঝামাঝি সময়। এরা তো কোনোদিন পেঁয়াজের ব্যবসা করে নাই, নেচারালি এদের স্বাস্থ্যের সময় লেগেছে। আচ্ছা, এখন ওনাদের পেঁয়াজ খুব যে একটা বাজারে এখন পর্যন্ত এসেছে তা কিন্তু নয়। জি, আমার দৃষ্টিতে আবার এতে হয়েছে কি, যেহেতু বড় ব্যবসায়ীরা বড় পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, যারা ছোট ব্যবসায়ী, যারা চিরাচরিত পেঁয়াজ আমদানি করতো, ওরা কিছুটা খামোশ হয়ে গেল যে আমরা আবার এনে ক্ষতিগ্রস্ত হই কিনা। মানে টোটাল একটা সিনারিওটা হলো একটা মার্কেট ফেলিউরের সিনারি। জি, এই জায়গাটা থামাতে হচ্ছে, আমার একটা বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আসলে এই প্রশ্নটি সামনে আনতে চাই। সেই জায়গা থেকে আমরা দেখছি যে 29 সেপ্টেম্বর থেকেই 13 অক্টোবর পর্যন্ত যে 1.5 মাসে যে পরিমাণ পেঁয়াজ এসছে সেটা এনবিআর একটা পরিসংখ্যান দিচ্ছে। সেই পরিসংখ্যান অনুযায়ী টিসিবি সেটা গড় বিক্রয় মূল্য দিচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের যে যৌক্তিক মূল্য আছে সেটারও একটা সমীক্ষা বিশ্লেষণ করা যাচ্ছে। সেই বিশ্লেষণ করে দেশের একটি শীর্ষ দৈনিক বলছে অন্তত 202 কোটি টাকা ক্রেতাদের পকেট থেকে বেরিয়ে গেছে। এখন প্রশ্ন জায়গা থেকে যায়, এই 202 কোটি টাকা বা এর আশপাশে যে টাকাটাই হোক না সেটা কার পকেটে গেল, সেটা নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। যদি গোলাম মোয়াজ্জেম যে বিরতির আগে যে প্রশ্নটি সবার উদ্দেশ্যে রেখেছিলাম সেই জায়গা থেকে জানতে চাই, আসলে সেই টাকা যেটা বেরিয়ে যাওয়ার কথা বলছে ভোক্তার পকেট থেকে, নিশ্চয়ই কারো না কারো পকেটে তো গেছে। সেই জায়গা থেকে আপনি বিশ্লেষণটা কেমন হবে? এই টাকা যে গেল, কেউ দেখলো কি দেখলো না, যাদের দায়িত্ব ছিল তারা দেখেছে কি দেখেনি, বা তাদের এইটা মধ্যে বিশ্লেষণের মধ্যে আনছেন কি আনেননি? আপনার বিশ্লেষণ কি বলে? দুভাবে বলি। যেহেতু এই সময়ে পেঁয়াজের ক্ষেত্রে দেশীয় পেঁয়াজের সরবরাহ খুবই কম ছিল, মূলত আমদানিকৃত পেঁয়াজ দিয়েই এই হিসেবটি করা হয়েছে, কারণ আমার সাথে মিলাদ কথা বলেছিল। তো সেখানে আমি যেটুকু বুঝতে পারছি যেটা আমদানিকৃত পেঁয়াজের হিসেবটি সে দিচ্ছে। এবং আমরা জানি যে এই পেঁয়াজের ক্ষেত্রে যে আমদানি মূল্য, এলসিগুলোর মূল্য উনি সংগ্রহ করেছিলেন, সেখানে উনি যেটি দেখেছেন যে গড়ে মূল্য আসলে 60 টাকার বেশি হয় না প্রতি কেজি, উনি যদি পুরোটাও ধরেন। কিন্তু সেটাই বাজারে গড়ে বিক্রি হয়েছে সর্বোচ্চ তো 250 বা 260 কিন্তু গড়ে বিক্রি হয়েছে 110 টাকার মতো। ফলে প্রতি কেজিতেই প্রায় 45 টাকার মতো বাড়তি। খুচরা বাজারে যে এটা 103 টাকা ধরা হয়েছিল। ফলে প্রায় 45 টাকার একটা উনি মার্জিন দেখছেন, যেটা আসলে ভোক্তারকে বাড়তি খরচ করতে হয়েছে। উনি ব্যবসায়ীদের মুনাফাটা হিসেবেও নিয়েছেন, এমন না যে উনি ব্যবসায়ীদের মুনাফা নেননি, যৌক্তিক যে মুনাফাটি হওয়ার কথা সাপ্লাই চেনে ওটা উনি বিবেচনায় নিয়েছেন। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে ভোক্তার পকেট থেকে এই টাকাটি গেছে। এখন প্রশ্ন হলো যে এই টাকাটি কোন কোন পর্যায় থেকে গেছে। যেহেতু আমদানিকারকরাই মূলত এই বড় সরবরাহটি করেছেন, এবং বাজারের ক্ষেত্রে আমদানিকারকেরই ভূমিকাটা সবচেয়ে বড়, যখন এবং বিশেষ করে যখন বাজারে সরবরাহ ঘাটতি থাকে, এবং বিশেষ করে যখন কতিপয় আমদানিকারক যখন বাজারে সরবরাহটি থেকে মূল ভূমিকা রাখেন, তখন আসলে আমদানিকারকের দায়ভারটি বেশি থাকে। কিন্তু খুচরা পর্যায়ে আমার জানা মতে খুব বেশি যে এটি হয়নি। অবশ্য স্যার বলছিলেন যে বিভিন্ন পর্যায়ে, পাইকারি পর্যায়ে যে যার মতো পারে সেও হয়তো কিছু রেখে দিয়ে কাজটি করেছে। তবে আমার ধারণা যে বড় অংশের ক্ষেত্রে এর ভূমিকাটি হয়তো যিনি আমদানি পর্যায়ে এটি হয়েছে এটা। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল অন্য জায়গায়, যে এই জায়গাটির ক্ষেত্রে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বিভাগগুলো তারা কি আরেকটু সচেতন হলে ভোক্তার পকেট থেকে আরেকটু কমানো যেত কিনা, ব্যয়টা বা ক্ষতিটা কমানো যেত কিনা, আমাদের কাছে মনে হয় করা যেত। যেমন মানে বাণিজ্য মন্ত্রণালয় যদি যে এলসিগুলো খোলা হচ্ছে, সেই এলসিগুলোর তথ্য এনবিআর এর কাছ থেকে তথ্যগুলো নিয়ে যদি নিয়মিত ভিত্তিতে এগুলো জানাতেন, তাহলেও কিন্তু ভোক্তা জানতে পারতেন যে এগুলোর আমদানি মূল্য কেমন। যেমন এগুলো আমদানি মূল্য কোনোটারই আসলে 300 থেকে $800, বা যেটা আমি যদি বলি যে 23-24 মানে 240 টাকা থেকে, মানে 24 টাকা থেকে এটা কখনো 60 বা 65 টাকার বেশি যায়নি, কেজি প্রতি কখনোই যায়নি। তার সাথে যদি তার শিপমেন্ট কস্ট বা পোর্টের চার্জ বা অন্যান্য চার্জ যদি ধরিও, তাহলে এটা কখনো অত বেশি যাওয়ার কথা না। ফলে ওই তথ্য উপাত্তগুলো যদি মন্ত্রণালয় থেকে নিয়মিত যদি ভোক্তাদের পর্যায়ে বিজ্ঞপ্তির মাধ্যমেও জানানো যেত। কারণ আমি এই কারণে বলছি যে এর আগে চালের ক্ষেত্রে বেশ ভালো একটা উদ্যোগ নিতে আমরা দেখেছিলাম, যে সরকারের ফুড পলিসি মনিটরিং ইউনিট রয়েছে একটা, যেখান থেকে নিয়মিত ভিত্তিতে বাজারে কি পরিমাণ স্টক আছে, কারা আমদানি করছে, কি মূল্যে আমদানি করছে, শিপমেন্ট কোথায় রয়েছে, পোর্টে কতটুকু আসছে, এই তথ্যগুলো তারা কিন্তু নিয়মিত দিচ্ছিলেন। ফলে ভোক্তা আগে থেকে জানতে পারছিলেন যে সরবরাহ পরিস্থিতি কেমন। আমরা কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের সরবরাহ পরিস্থিতি বা স্টক কি প্রাইসে আনা হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু জানতে পারছি না। সেই জায়গা থেকে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা যে এত অভিজ্ঞতা সম্পন্ন লোককে বিভিন্ন অভিজ্ঞ জায়গাগুলো বসালাম, যিনি ব্যবসার সাথে জড়িত তাকে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী করা হলো, যিনি চাল বা ধানের ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তাকে খাদ্য মন্ত্রণালয়ে বসানো হলো, যিনি কৃষিবিদ তাকে কৃষি মন্ত্রণালয়ে বসানো হলো। তাহলে তাদের যে অভিজ্ঞতা থেকে, সেই অভিজ্ঞতা থেকে কি পেলাম, আমরা মাত্র সবাইকে কি জানালাম? ধন্যবাদ। আপনি যে বিষয়টি সামনে নিয়ে আসলেন এর সাথে আরও অনেক কিছু আছে, তো আমি এর ভিতরেই সীমাবদ্ধ থাকি। বিষয়টি হলো যে আপনি সরকার প্রধান যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি আপনার বক্তব্য অনুযায়ী সেই মন্ত্রণালয়ের সম্পর্কে বা সেই সেক্টর সম্পর্কে অভিজ্ঞ। এখন অভিজ্ঞতাটা যদি আমার এরকম কাজ করছে কি না,
যে আমি ব্যবসায়ী ছিলাম, আমার ব্যবসায়ীরা, আমি তো চিরদিন মন্ত্রী থাকবো না, আমার ব্যবসায়ীরা ভালো থাকুক। ভোক্তার কি অবস্থা হচ্ছে সেটির প্রায়োরিটি না। যদি সেটিই হতো, একজন মন্ত্রী, একজন দায়িত্ব একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সে কোনোভাবেই বলতে পারে না পেঁয়াজের মূল্য এর থেকে কমার কোনো সম্ভাবনা নাই। এটি একজন মন্ত্রী কোনো অবস্থায়, আমরা বিগত দিনে কখনো কোনো মন্ত্রীকে এভাবে বলতে দেখি নাই, যেটি এবার দেখলাম। সম্ভবত উনি ব্যবসায়ী, উনি ব্যবসায়ীদের সাথে ওনার সম্পৃক্ততা এবং ব্যবসায়ী সংগঠন ওনার অধীনে, সম্ভবত সঙ্গত কারণেই উনি ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন, অন্যথায় এভাবে বলবার কথা নয়। এটি একটি কারণ। কৃষি মন্ত্রণালয় থেকে দেখেন, কৃষি মন্ত্রণালয়ের যে তথ্য উপত্যগুলো যেভাবে আগে ডিসেমিনেট করা হতো, দেয়া হতো, সেই কাজটি কিন্তু এখন আর সেটি নেই। আপনি যদি ফিনান্স মিনিস্ট্রি থেকে যদি বলেন, যদিও ফিনান্স মিনিস্ট্রি থেকে এই ইস্যুতে অনেক উদ্যোগ সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বা এনবিআরের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার আজকে বাজারের যে পরিস্থিতি, সে যে মুনাফার কথা আপনি বললেন, আজকে আপনি ব্যবসায়ীদেরকে যে জায়গাটা করে দিলেন, এই জায়গাটা কিন্তু করে দিয়েছেন, আমি একটু আগেও বলেছি, এখনও বলছি, সরকারই করে দিয়েছে। সরকার করে দিয়েছে। সরকার যখন গোলাম রহমান স্যার বলছিলেন যে 13 তারিখে যখন 250 বা 300 ডলার থেকে যেটিকে $850 করে দিল, তখন কিন্তু সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়, সেন্ট্রাল ব্যাংক মিলে যে কথাগুলো, যে ঘোষণাগুলো দিয়েছিলেন, বর্তমান বাণিজ্য সচিব যে কথাগুলো বলেছিলেন, সেটির কিন্তু কোনো ইমপ্লিমেন্ট হয় নাই। 29 তারিখে এসে একই মাসে যখন আবার সেটি বন্ধ করে দিল, তারপরও যে ইনিশিয়েটিভগুলো সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমরা এটি করব, এটি করব, সেটি করা হয় নাই। যখন 3 তারিখে প্রধানমন্ত্রী ভারতে গেলেন এবং সেখানে গিয়ে পেঁয়াজ নিয়ে তিনিও বেশ কথা বলেছেন, সেখান থেকে এসে কিন্তু সরকারের পক্ষ থেকে এদিকে সংকটের কথা বলা হলো, ব্যবসায়ীদেরকে, যারা ট্র্যাডিশনাল ব্যবসায়ী এই ক্ষেত্রে ব্যবসা করেন, তাদেরকে বলা হলো যে ইম্পোর্ট করো আদার্স কান্ট্রি থেকে, থার্ড সোর্স বা ফোর্থ সোর্স থেকে তোমরা এটি নিয়ে আসো। কিন্তু উনি আবার ইন্ডিয়া থেকে এসে, ভারত থেকে এসে, প্রধানমন্ত্রীর সফর সঙ্গে এসে ভারত থেকে এসে কিন্তু বললেন যে ভারত আমাদেরকে কথা দিয়েছে, তাদের সামনে একটি প্রভিন্সের ইলেকশন আছে, সেটি শেষ হয়ে গেলেই তারা শিগগিরই আমাদেরকে প্রত্যাহার করে। সেটি যদি করে নেয়, তাহলে একদিকে বলছেন প্রত্যাহার করে নেবে, আর একদিকে বলছেন ইম্পোর্ট করো, তাহলে এই শূন্যতা তো তৈরি হবে। এই যে থামাতে হচ্ছে, আমার একজন দর্শক ফোন করেছেন, তার ফোনটি একটু শুনে নিই, তারপরে সেটা থেকে আবার আলোচনায় আসবো। জি দর্শক, ফোনটি করুন, দুঃখিত, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, যে আমি বলতে চাচ্ছিলাম, এখানে যারা আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ আছেন, তারা কি এই কথাগুলো সরকারকে একটু বলতে পারতো না যে পেঁয়াজ তো সর্বসাধারণ মানুষের জন্য, এটা তো আমাদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা না, বাট এটা এই 1-2 মাস কি পেঁয়াজের উপরে কি সরকার একটু ভর্তুকি দিতে পারতো না? এটা তো সরকারের কত টাকায় তো কত দিকে চলে যাচ্ছে। জি, সম্ভবত তিনি ভর্তুকির কথা বলছেন, বাট টিসিবির মাধ্যমে তো সে ভর্তুকি দেয় হচ্ছে, বেশি দামে পেঁয়াজ কিনে নিয়ে এসে আবার সেটা 45 টাকা দরে বিক্রি করছে। সেই জায়গায় শোনা হয়ে এটাকে আরো আওতা বাড়ানো যায় কিনা, সেটা একটা প্রশ্ন হতে পারে। সরকার আরো উদ্যোগ নিয়েছে, উনি হয়তো এটা বলতে পারবেন না, কারণ সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে ঋণ, সেখানে সুদের হার কমিয়েছে, তারপরে এলসি 0 করে দিয়েছে সরকারের, সেই জায়গাগুলো থেকে। আমি একটু চট্টগ্রামে যাই, নিজামুদ্দিনের কাছে আবার একটু যেতে যাবো। নিজামুদ্দিন, আপনি শুনছিলেন আলোচনার বিষয়বস্তু, সেই জায়গা থেকে একটি মন্ত্রীদের বক্তব্য আসলো, সেই জায়গা থেকে আপনার কাছে সেটাও জানতে চাইবো যে খাদ্যমন্ত্রী একটা বক্তব্য দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষ এখন বেশি বেশি করে চিকন চালে ভাত খায়, যার কারণে চিকন চালের দাম বেড়েছে। এখন এই ব্যাখ্যাটাকে বা এই বক্তব্যটাকে কতটুকু যৌক্তিক মনে করেন যে চিকন চালে বেশি খাচ্ছে বলেই আসলে 5 থেকে 7 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে কিনা? নিজামুদ্দিন। না না, এই ধরনের চিন্তা ভাবনা নয়। এটা হলো আসলে আমাদের যে আমাদের নর্থ বেঙ্গলের যে চাউল কল, এখন হাজার হাজার চাউল কল, তাদের এখন যেইভাবে স্টকে মাল রাখা হয়,
এই মাল যদি আমাদের বছর 2-4 বছরের মাল এখনো আমাদের পুরান মাল এখনো স্টকে রয়ে গেছে বিভিন্ন মেইলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে, কিন্তু আসলে আমাদের আগে ছিল একটা, আমাদের ব্যবসায়ী লাইফে আমরা দেখছি আগে আমাদের একটা ফুড গ্রেন লাইসেন্স ছিল। গভর্নমেন্ট সবসময় যে একটা নিয়ন্ত্রণ থাকতো ফুড গ্রেন লাইসেন্সের মাধ্যমে, যে আমাদের 90 পরে এটা হয়ে গেল অবাধে বাণিজ্য নীতির পরে ফুড গ্রেন লাইসেন্সটা প্রায় উড্র করলো। এরপর আবার গত কয়েক বছর ফুড গ্রেন লাইসেন্স আবার অর্ডার দিল, আমরা ফুড গ্রেন লাইসেন্স করলাম। কিন্তু যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি ব্যবসায়ীদের কাছে, যে বিশেষ করে খাদ্যের ব্যবসায়ীদের কাছে ফুড গ্রেন লাইসেন্স থাকে, তাহলে এই ফুডের উপরে বেসিস করে গভর্নমেন্টের কাছে একটা হিসাব থাকতে পারে যে কত লক্ষ কত কোটি টন আমাদের কাছে খাদ্য আছে, যেটা বছরে একটা অন্তত মাসে, প্রতি মাসে হোক, 6 মাসে হোক, 1 বছর হোক, গভর্নমেন্টের যারা এই ডিপার্টমেন্টে আছে তারা এটা অনুমান করতে পারবে যে সরকার কাছে কি পরিমাণ খাদ্য আছে না আছে। কিন্তু এটা যেহেতু এই ফুড গ্রেন লাইসেন্সে এখন এমন কোনো মূল্য নাই, যার জন্য গভর্নমেন্ট এটার অনেক সময় এটার অনুমান করতে পারে না, এবং এই সরকারের বর্তমান যারা এই পজিশনে আছে তারা হয়তো অনুমান করতে পারে না যে সরকারের কাছে কী পরিমাণ এই চাউল, চিকন চাউল আছে, বা এই সিজনের মানে গত সিজনে যে চাউল কি পরিমাণ দেশে আছে। আমার মতে তো এটা নয়, আমার মতে হলো যে আমাদের দেশে যেহেতু অবাধ বাণিজ্য নীতির উপরে নির্ভর করে আছি, আমরা আমাদের প্রত্যেক এখন ব্যবসায়ীর মধ্যে, চাউল ব্যবসায়ীদের মধ্যে বা চাউল কলারদের মধ্যে প্রচুর চাউল থাকে। যেমন মনে করেন আমরা গত নির্বাচন আগে যে একটা এই আপনার ডিউটি উইথড্র করার পর যে একটা আমাদের আমদানি হয়েছিল, এই আমদানির চাউল আমাদের এখনও বিভিন্ন গুদামে লক্ষ লক্ষ টন পড়ে রয়েছে, এই চাউল নষ্ট হয়ে যাচ্ছে, বিক্রি হয় নাই। কিন্তু এই চাউলটা যে একটা হিসাব যদি থাকতো, গভর্নমেন্ট আবার এর মধ্যে প্রকিউরমেন্টের চাল কিনতেছে, তাও এই হিসাব যদি ফুড গ্রেন লাইসেন্সের হিসাবটা আমাদের প্রত্যেকটা জায়গায় থাকতো, তাহলে একটা এই ডিপার্টমেন্টের একটা সংরক্ষণ খাদ্য ডিপার্টমেন্টে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করতে পারতো, আমার দেশে কত লক্ষ কত কোটি টন খাদ্য আছে, এটা অন্তত অনুমান করতে পারতো। নিজামুদ্দিন, আপনাকে থামাতে হচ্ছে, আমার একটা বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতির পর ফিরে এসে গোলাম রহমান আপনার কাছে জানতে চাইবো, যদি সব কিছুই প্রয়োজন মাফিক আমাদের এখানে থেকেই থাকে, তাহলে দাম বাড়ার তো কোনো কারণ নেই আসলে। সেক্ষেত্রে তাহলে দামটা বাড়ছে কোন দিক থেকে, কোন যুক্তিতে? পাশাপাশি এটাও যদি একটু যোগ করেন যে আমরা সেই গরুর মাংস কবে 550 টাকায় উঠছে, আর কমে নেই, ভালো মাছ 600 টাকা নিচেই পাওয়া যায় না, আপনি যে কোনো সবজি কেনেন গড়পড়টা 60 টাকা। এখন যে এলিট শ্রেণীর তালিকায় পেঁয়াজ উঠে আসছে বা অন্যান্য যেগুলো এগিয়ে আসছে, সেগুলো যদি গড়পড়টা এই স্টেজে থেকে যায়, সেটাকে আদৌ কমার কোনো সম্ভাবনা আছে কিনা, সেটাও একটু আলোচনায় আনতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। গোলাম রহমান আপনার কাছে যেতে চাই। আমি টিসিবির একটা এই পরিসংখ্যান দেখছিলাম, সেখানে গত বছর এই সময়ে পেঁয়াজের দাম ছিল হচ্ছে 25 থেকে 40 টাকা। এখনকার দামে 1 কেজি পেঁয়াজের যে দাম, সেই দাম দিয়ে সে সময় 5 কেজি কেনা যেত। এখন যে 5 কেজির দাম, সেটার দাম প্রায় 1000-এর উপর যাচ্ছে, যেটা দিয়ে ডাবল বার্নার গ্যাসের চুলা জ্বালান যায়। এটা মোটামুটি মধ্যবিত্ত পরিবার তার ইলেকট্রিক বিল দিতে পারবে পুরো মাসের, যদি 5 কেজি পেঁয়াজ কিনতে যায়। সেক্ষেত্রে যে অবস্থা দাঁড়ালো, এখন ভোক্তা কী করবে? আপনার তো ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করেন, ভোক্তা যাবে কোন দিকে, কী করবে? ভোক্তারা তো পজির পাঠা। আপনার দাম যে বাড়ছে, আমি এর আগে বলছিলাম যে দাম বৃদ্ধির কারণটা হলো মার্কেট ফেলিউর। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই, সরকার মুক্তবাজার অর্থনীতিতে অকাট মানে অতি বিশ্বাস রেখেছেন, এবং ব্যবসায়ীদের কাছে থেকে যে উদ্যোগ এবং যে সহযোগিতা প্রত্যাশা করেছেন, সেই উদ্যোগও আসেনি, সেই সহযোগিতাও আসেনি। আচ্ছা, সরকার যদি তা না করে নিজে সরাসরি বাজারে হস্তক্ষেপ করতেন, সম্ভবত অবস্থার এত অবনতি হতো না। অর্থাৎ সরকার পরিবেশ সৃষ্টিটাকে আর কি, কিছু মার্কেট যখন ফেল করে, মুক্তবাজার যখন ফেল করে, তখন সরকারকে প্রত্যক্ষ ব্যবসাতে নামতে হয়। কারণ সরকার লস দিয়েও ভোক্তার ভর্তুকি দিতে পারে, কোনো ব্যবসায়ী তো ভর্তুকি দিবে না। সরকারের পক্ষে ভর্তুকি দেওয়া সম্ভব দাম নিয়ন্ত্রণের জন্য। আমদানি যদি কস্ট বেশি পড়ে, এবং শেষ পর্যন্ত সরকার কিন্তু সেই উদ্যোগটা নিয়েছে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি বিদেশ থেকে এই পেঁয়াজ আমদানি করব এবং বিমানে নিয়ে আসবো।
এটা তো খুব ব্যয়বহুল, এর মানে বড় ধরনের ভর্তুকি হবে। তো এই কাজটি যদি আগে করা হতো, হ্যাঁ, মানে যখন 3 ব্যবসায়ীকে বলা হলো যে আপনারা পেঁয়াজ আমদানি করেন, তাদেরকে, যাদের পেঁয়াজ আমদানির কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে এই দায়িত্বটা না দিয়ে যদি সরকার নিজের কাঁধে এই দায়িত্বটা নিত, তাহলে বোধহয় অবস্থার এই পরিণতি হতো না। ওই যে মানে বড় 3 ব্যবসায়ী, 1 নম্বর হলো তারা তো পেঁয়াজের ব্যবসা করে নাই, হ্যাঁ, ওদেরকে খোঁজ খবর নিতে সময় লেগেছে। তারপরে ধীরে সুস্থে আমি শুনলাম যে যেই ক্লিয়ারেন্স নিয়েছিল, যে পরিমাণ আমদানি করার, তার অর্ধেক পরিমাণ এই পর্যন্ত ওনারা এলসি খুলেছেন এবং আমদানি হয়েছে তার অতি সামান্য অংশ। তো একটা টোটাল মিসম্যানেজমেন্টের মধ্যে আমরা পড়েছি। এই বিশ্লেষণটি একটু জানতে চাই। নিজামুদ্দিন আছেন, যে আপনি বলছিলেন যে আসলে সরকার যে ধরনের সহযোগিতা ব্যবসায়ীদের কাছে চাইছিল, সেই ধরনের ব্যবসার এটা সহযোগিতা করেছে কিনা সেটা নিয়ে আপনার মধ্যে প্রশ্ন আছে। আমি একটু নিজামুদ্দিন, তিনিও তো একটা ব্যবসায়ী সমিতি আসলে প্রতিনিধিত্ব করেন, তার কাছ থেকে একটু জানতে চাই সেই জায়গা থেকে তার বিশ্লেষণটি কেমন হবে, যে আসলে কি সরকার এই মুক্তবাজার অর্থনীতি যে জায়গা থেকে ফেল করেছে বলে গোলাপ রহমান মনে করেন, যে ব্যবসায়ীদের একটা অংশ বা ব্যবসায়ীদের কিছু কিছু অংশ সরকারকে ঠিকমতো সহযোগিতা করেননি, সেটাকে কিভাবে দেখেন আপনি নিজামুদ্দিন? না, আমরা সরকারকে তো সর্বক্ষণ সবার সহযোগিতা করে, তবে এখানে একটু মধ্যে দিয়ে দেখা গেছে যে কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। যে মনে করেন যে যখন একটা জিনিস সরকার তো অনুমান করতে পারবে, এই ডিপার্টমেন্টে যারা আছে তারা তো যে কোনো ডিপার্টমেন্টে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারা তো অনুমান করতে পারবে যে এই মুহূর্তে আমাদের দেশে কি সংকটের অবস্থা সৃষ্টি হচ্ছে, কোন সময় কি, তখন তারা তো এটা প্রিপারেশন। যেমন পেঁয়াজের ব্যাপারটা বারবার উঠিয়েছে, তা আমাদের একটা এত বড় প্রতিষ্ঠান টিসিবি আছে, উনারা কি বসেছিল শুধু, উনারাদেরকে মার্কেটের কোনো খোঁজখবর উনাদের কাছে ছিল না। আর সবচেয়ে বড় হলো কাঁচামাল, এটা কাঁচামাল যেখানে রাখা যায় না, এটা আমদানি করে ছোটোখাটো ব্যবসায়ীরাও এটা ইম্পোর্ট করতো, আমদানি করতো, কিন্তু তারা হঠাৎ করে যখন বড় লোককে, বড় আমদানিকারকের নাম আসলো, তখন ছোটরা বসে গেল। তো এখানে মার্কেটে তো ওটা অটোমেটিক শর্ট আসে যাবে। কিন্তু তো এই মুহূর্তে কি টিসিবির প্রয়োজন ছিল না যে প্রচুর আমদানি করে ভর্তুকি দিয়ে হলো মার্কেটে দেওয়া? যে তখন তো তারা ওইটা করে নাই। আর দ্বিতীয় হলো যে যে অবাধে বাণিজ্য নীতি এখানে আছে, সরকারের একটু সহযোগিতা হলে সবসময় একটু সরকার নজর রাখতে হবে। মানে এই যে আমাদের মন্ত্রণালয়ের সব কিছুর উপরে একটা অন্তত তারা যদি নজর রাখে, তাহলে আমার মনে হয় না যে আমাদের দেশে কোনো রকমের কোনো সময় কোনো কিছু সংকট হবে। আর বিশেষ করে আমরা আগে যারা ব্যবসায়ীরা যেভাবে হয়তো এখন হয়তো ব্যবসায়ীদের মধ্যে একটু লাভের প্রতারণা বেশি বাড়ে গেছে, তো ওটা থেকে একটু নজর রাখলে সবসময় সবকিছু ঠিক থাকবে। এগুলো আমার অন্তত বিভিন্ন এই ব্যবসার অভিজ্ঞতা আমি সবসময় দেখি। আমাদের এখানে নিজামুদ্দিন, আপনার কথা স্পষ্ট। সুলতান মাহমুদ, সেই জায়গা থেকে কি মনে করেন যে এইসব যে পণ্যগুলোর দাম উঠছে, বিশেষ করে পেঁয়াজেরটা, সহসায় কি আসলে কমার কোনো সম্ভাবনা দেখেন কিনা? সহসা পেঁয়াজের দাম কমার সম্ভাবনা বলতে একটি জায়গাতে হলো যে আপনার সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলো আমি আবার বলবো যে সমন্বয়হীনতা সরকারের মধ্যে আছে, এখনও বিরাজ করছে। এবং আরেকটি জায়গা হলো যে না জেনে যেখানে যে কথাটি যেভাবে না বলবার দরকার, সেটি যদি সেই জায়গাতে বলা হয়, তাহলে কিন্তু বাজার কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বলা মুশকিল। আজকে আপনি পেঁয়াজ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আপনি দেখেন ইতিমধ্যে পেঁয়াজ, চাল, আদা, রসুন, ইভেন দ্যাট আপনার ভোজ্য তেলের দামও কিন্তু বেড়েছে। আপনি আরেকটি বিষয় আপনি দেখবেন, গত সপ্তাহে হঠাৎ করে একটি গুজব চাউর হয়ে গেল সারা দেশে। এখন সোশ্যাল মিডিয়ার কারণে যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি চলে যায়, টেলিভিশন মিডিয়া তো আছেই। সেটি হলো যে লবণ, শক্ত হাতে কিন্তু সরকার সেটিকে আমি বলবো যে সামাল দিয়েছে, সেখানটা তো একটি বড় অঘটন ঘটতে পারত। তো সরকারকে যে কাজটি যদি বাজারকে স্বাভাবিক জায়গাতে নিয়ে আসে, একটা হলো যে যাদেরকে যে ইম্পোর্টের কথা বলেছে, যে অনুমোদন দিয়েছে, সেই পরিমাণ ইম্পোর্ট তারা করছে কিনা, সরকারের হাতে সব ইনস্ট্রুমেন্ট আছে। সরকার চাইলে যে কোনো তথ্য উপাত্ত যে কোনো সময় সেটিকে মনিটরিং করে সেটিকে কত দ্রুত ইমপ্লিমেন্ট করা যায় সেটি করতে পারে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু ছোট ব্যবসায়ী যারা, তারা হাত গুটিয়ে বসে আছেন, যাদেরকে বড় ব্যবসায়ী যারা, তাদেরকে শুধুমাত্র বাজার পরিস্থিতি সামাল দিতে হলে কিন্তু শুধুমাত্র টিসিবির মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করলে কিন্তু বাজার স্বাভাবিক জায়গাতে আসবে না। আপনি যাদেরকে ইম্পোর্ট করতে দিয়েছেন, সেই ইম্পোর্টের পণ্যটা যে পরিমাণ তারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে বা আপনি তাদেরকে বলেছেন, সেই পরিমাণ এলসি খোলা হয়েছে কিনা,
এবং সেই পণ্যগুলো বাজারে আসছে কিনা। একটি পণ্য আপনি দিয়ে দিচ্ছেন খোলা বাজারে, বাকিটা ট্রাকের মাধ্যমে টিসিবির, বাকিটা আপনি স্বাভাবিক বাজারে যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি সরকারের পক্ষ থেকে নানান কথা বলতে পারবেন, কিন্তু বাজারে বাস্তব এর কোনো পড়বে কিনা, প্রভাব পড়বে কিনা সেটি শেষ করতে হবে। তবে গোলাম আজমের কাছে যাওয়ার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আসছে একজন দর্শকের কাছ থেকে, সেটা একটু শুনে নিই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, যারা উপস্থিত আছেন আজকে 24 ঘন্টায়, আপনাদের সাবজেক্টটা হচ্ছে দামের লাগাম কার হাতে। আমার প্রশ্নটা ছিল পেঁয়াজ প্রসঙ্গ নিয়ে। পেঁয়াজের বিষয়টাতে যেটা হচ্ছে যে জনগণ, এই 16 কোটি মানুষ যে পেঁয়াজের ঊর্ধ্বগতির কারণে, ঊর্ধ্ব দামের কারণে যে লুজার হলো, জনগণ 200-250 টাকা কেজি পেঁয়াজ কিনলো, একদিকে জনগণ ভুক্তভোগী হলো, অন্যদিকে গভর্নমেন্ট উনার ভ্যাট ট্যাক্স কমে দিচ্ছে আমদানিকারকদের, গভর্নমেন্ট লুজার হচ্ছে। কিন্তু যারা এটা করলো গত 2 মাস, যারা লাভবান হলো, যারা এই পেঁয়াজটাকে মজুত করলো, ওনাদের তো দৃশ্যমান কোনো শাস্তি হচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে কোনো রিকোয়েস্ট কি করা যায় যে যারা, আপনার কথা স্পষ্ট, আপনার প্রশ্ন স্পষ্ট, বা বলা যায় ওয়ান কাইন্ড অফ মন্তব্য। যে গোলাম আজম সেই জায়গা থেকে জানতে চাইবো, এই বিষয়টি নিয়ে কিন্তু বাণিজ্য মন্ত্রীও বলেছেন যে এক ধরনের অসাধু সিন্ডিকেটের কথা। সিন্ডিকেট কি একটা সরকারের থেকেও বেশি শক্তিশালী, ক্ষমতাশালী? দেখুন, পেঁয়াজ এক একটি বাজারে বাংলাদেশে আসলে পরিস্থিতি একরকম, মানে আমরা কিন্তু জেনারেলাইজ করতে পারবো না। চালের বাজার বা চিনি বা তেলের বাজারের সঙ্গে পেঁয়াজের বাজারের ভিন্নতা রয়েছে। আমরা যদি পেঁয়াজের বাজার নিয়ে আজকে আলোচনা করছি, যেহেতু পেঁয়াজের বাজারের ক্ষেত্রে বিষয়টি শুরু হয়েছে আসলে ঘাটতি দিয়ে। বাজারে ঘাটতি ছিল, প্রচুর পরিমাণে এখানে চাহিদা ছিল, চাহিদাটি মেটানো যায়নি, ফলে দাম বেড়েছে এবং সেই সুবিধাটা কোনো কোনো ব্যবসায়ী নিয়েছেন এবং সেটিকে আমরা কারসাজি বলছি। এবং এটাও বলছি যে হিসাব দিয়ে যেটি আসছে প্রথম আলো পত্রিকাতে যে 202 কোটি টাকা, সেটারও একটা যৌক্তিক জায়গা দেখতে পাচ্ছি যে কিভাবে ভোক্তার পকেট থেকে গেছে। এবং এখানে এই জিনিসটি হয়েছে হোর্ডিং করে যে যেখানে এটা করেছেন সেটি এই ক্ষেত্রে হয়েছে। কিন্তু এরা কি দৃশ্যের আড়ালেই থেকে যাবে কিনা, যারা এই কাজটি করেছে তাদের কি গুটি কয়েক সামনে আসবে কিনা? দেখুন, এই জিনিসটি সরকারের এখানে একটা বড় অবস্থান নেওয়া রয়েছে যে এই ধরনের যারা বাজার কারসাজির সঙ্গে জড়িত তাদের ব্যাপারে সরকারের হাতে যে ধরনের প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের আসলে লোকবলের সীমিতি রয়েছে, তাদের আসলে বাজার পর্যবেক্ষণ করার ইনস্ট্রুমেন্টস এগুলোর ঘাটতি রয়েছে। তারা যদি নিয়মিত বাজার মনিটর করতে পারেন, এবং আমি একটা জিনিস এখানে বলতে চাই, সেটা হলো বাজারের হোল সাপ্লাই চেনের জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনটেন করা, যে কার কাছে কি ডকুমেন্ট থাকতে হবে এবং কোন ডকুমেন্ট বাজারে পর্যবেক্ষণে গেলে কি দেখাতে হবে, তিনি না দেখাতে পারলে সেটির জন্য তার উপরে এক ধরনের দায়ভার পড়বে, এরকম কিছু জিনিস 30 করা সেকেন্ড। দরকার। পেঁয়াজের বিপদের শিক্ষা আমাদের কি হলো, যদি এক বাক্যে বলেন? পেঁয়াজের বিপদের শিক্ষা থেকে বাণিজ্য মন্ত্রী নিচ্ছে, ভোক্তারা কি পেলো আসলে পেঁয়াজের বিপদের শিক্ষা? পেঁয়াজের মানে ভোক্তারা তো আর কি, পেঁয়াজের বিকল্প খুঁজতে হবে ভোক্তা, বা কনজিউমার রেসিস্টেন্স অলরেডি গড়ে উঠেছে, পেঁয়াজের ব্যবহার কিন্তু কমে গেছে। এখন দিন শেষে ভোক্তারই লস। আমাকে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কাল আবার দেখা হবে, ভালো থাকবেন।